চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোকসেদুর রহমান। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি, আমরা জানি আপনি একজন মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা। আপনার কাছে একটু জানতে চাই যে মুক্তিযুদ্ধের যে সময়টা ছিল আপনার জীবনে, এবং তখন তো আপনার জীবনে অনেক ধরনের ঘটনা ঘটেছে, তার মধ্যে কোন ঘটনাগুলো আপনাকে এখনো বেশ ভাবায়? মুক্তিযুদ্ধ আমাদেরকে করতে হবে, এটা যাওয়াটাই হলো ঘটনা। আমরা কিন্তু আগে চিন্তা করিনি যে আমাদেরকে এরকম যুদ্ধের মধ্যে পড়তে হবে। তো 25শে মার্চের পরে যখন আমরা যুদ্ধের মধ্যে পড়ে গেলাম, তখন কিন্তু আমরা নিরস্ত্র, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু আমাদের মনের বল ছিল আমরা পাকিস্তানিদেরকে পরাজিত করব। এই পদ্ধতিতে যখন শুরু হলো, এই শুরুর মধ্যে 26শে মার্চের ভাষণ, পরবর্তীকালে জিয়াউর রহমানের ভাষণ 27 তারিখে, 26 তারিখে শুক্রবারে আমার খুব মনে পড়ে, আমরা কিন্তু হতাশ হয়ে গেছিলাম যে কি করব। যখন তো আমার এক বন্ধুর বাড়িতে তার আমবাগানের মধ্যে বসে ওই শুনতেছিলাম, মানে তাস খেলতেছিলাম, আর সাথে আমরা তখন অনুরোধের আসর হতো কলকাতা থেকে, শুক্রবার দিন ছিল 3:30টায়। এই অনুরোধের আসর শুনতে শুনতেই তখন অ্যানাউন্সমেন্ট আসলো যে আমাদের দেশের সেনাবাহিনী আমাদের সাথে এই মুক্তিযুদ্ধের ব্যাপারে তারা সক্রিয় হয়েছে, এবং তারাই কিন্তু তখন এই ভাষণ তখন শুনতে পাইনি, এটা কলকাতা থেকেই তখন জানাইছিল যে এই হচ্ছে মুক্তিযুদ্ধ, মানে তো বাংলাদেশে আর্মিরা আসলো, আসার পরে আমরা সাহস পাইলাম। আমি মনে করি যে বাংলাদেশের যে বাহিনী আগে থেকেই যারা ছিল, তারা কিন্তু তাদের চাকরিটাই হলো কিন্তু যুদ্ধের চাকরি। যুদ্ধের বেঙ্গল রেজিমেন্টেই বলেন, পুলিশেরই বলেন, বলেন, চাকরিটাই কিন্তু জব। কিন্তু আমরা হলাম ভলেন্টিয়ার, আমরা হলাম ছাত্র, আমরা হলাম সাধারণ মানুষের, আমরা শ্রমিক। আমাদের কিন্তু এই ইয়েটা নাই, যেহেতু তারা ট্রেন্ড ছিল, তাদের চাকরিটাও ট্রেনিং, এবং তাদের মাধ্যমেই আমরা আরও উৎসাহিত হয়ে তাদেরকে সহযোগিতা করা শুরু করলাম। তারপরে পর্যায়ক্রমে ট্রেনিং নেওয়া শুরু হলো। এই ট্রেনিং নেওয়ার ব্যাপারটা অনেকে অনেকভাবে বিশ্লেষণ করে, যে যেখানে যেভাবে সুযোগ পাইছে ট্রেনিং নিতেছে। ট্রেনিং না নিলে তো অস্ত্র পাবে না, অস্ত্র না পাইলে তো যুদ্ধে আসতে পারতেছে না, যার জন্য যে যেভাবে পারছে। তা আমি মুজিব বাহিনী যেটা বলা হয়, এটা আসলে বেঙ্গল লিবারেশন ফ্রন্ট, BLF। আমি এটা সংগঠক ছিলাম, আমার দিনাজপুর ডিস্ট্রিক্টের এই 22 থানার দায়িত্বে আমি ছিলাম। তা আমার সাথে কিন্তু ATN-এর চেয়ারম্যানও ছিল। ATN-এর চেয়ারম্যানের বড় ভাই ছিল, মাহবুব সাহেব ছিল, মাহমুদ ভাই, সকা ভাই ছিল, এবং গোটা পরিবারটাই বলতে গেলে আমরা এই মুক্তিযুদ্ধের সাথেই জড়িত ছিলাম। এবং আমরা চেষ্টা করেছি এই যুদ্ধের স্বাধীনতা পর্যন্ত এই যুদ্ধটা সমর্থন করে, সহযোগিতা করে, নিজে কখনো কখনো যুদ্ধ করে আমরা এই 16ই ডিসেম্বর, যে ভারতের কাছে যখন ভারত আর পাকিস্তানের যুদ্ধ শুরু হলো, সেটা ছিল 6ই ডিসেম্বর। এই 6ই ডিসেম্বর তখন আমি বালুঘাটে ছিলাম, পশ্চিমবঙ্গের বালুঘাট, যেটা এখন উত্তর দিনাজপুর না, দক্ষিণ দিনাজপুরের ইয়েতে ওখানে ছিলাম। ওখানে যখন পাকিস্তান বাহিনী যখন হানা দিল, তখন ওখানকার স্থানীয় লোকজন সব শরণার্থী হয়ে, আমরা যেরকম শরণার্থী হয়ে গেছিলাম, তারাও কিন্তু শরণার্থী হয়ে ওই বালুঘাট ছেড়ে দিল। তখন পাকিস্তান প্রায় দখলই করে ফেলছিল, কিন্তু তারা দখলে নিতে পারেনি। ভারতীয় সৈন্যরা আসে তাদেরকে প্রতিহত করছে, এবং যুদ্ধ সিরিয়াসলি শুরু হলো। এবং ওই সময়টাতে যুদ্ধের আমাদের যে ট্রেনিং ছিল, সেই ট্রেনিংটা হলোই যে আমরা সম্পূর্ণ গেরিলা ট্রেনিং নিয়েছিলাম। যুদ্ধ
কতদিন চলবে আমরা জানি না। তখন ভিয়েতনামের যুদ্ধের বয়স ছিল 10 বছর পার হয়ে গেছে। আচ্ছা, আমাদের যুদ্ধ কেবল শুরু হয়েছে। কতদিন আমরা যুদ্ধ করব, কি হবে, কিভাবে আমাদের দেশ স্বাধীন হবে, কোনো রকম ধারণা ছিল না। আমরা শুধু এই যুদ্ধের কিভাবে যুদ্ধের সবাই সম্পৃক্ত হয় এইটারই কাজ করে যাচ্ছিলাম। ট্রেনিং দিয়ে মনোবল আত্মবিশ্বাসটাই আপনাদের কাজে দিয়েছে। এখন দেখি একটা হিংসা বিদ্বেষ টার্গেট থাকে যে বাংলাদেশ স্বাধীন বাঙালিদের দেশ, এবং বাঙালি বলতে আমরাই কিন্তু মেজরিটি বাঙালি। এখন আমাদের মধ্যে যে এইভাবে বিভেদ সৃষ্টি নিজেরা করছে, যে তুই ছিলি না, তুই ছিলি না, তুই ছিলি না, তুই কি করছিস, আমি কি করছি, এগুলা নিয়ে যে তর্ক বিতর্ক নিজেদের মধ্যে লাগায় একটা প্রশ্ন তৈরি করতেছে এই জেনারেশনের কাছে। আজকে আমার কাছে খুব মনে হয় যে 69 আন্দোলনে আমি ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম। তখন সর্বদলীয় সংগ্রাম পরিষদ এই অনেক জেলাতে আমাকে যেতে হয়েছে, সর্বদলীয় সংগ্রাম পরিষদের সেন্ট্রাল থেকে অনেক জায়গাতে। তো তখন যেরকম সাধারণ মানুষ আমাদেরকে সমর্থন করেছিল, তখন সেই সাধারণ মানুষের যে সমর্থনে আমরা যে শেল্টার শুধু না উৎসাহ পাইছিলাম আমরা সব রকমই। আজকে যে এই যে ছেলেদের যে একটা বৈষম্য বিরোধীর ইয়ের উপর দিয়ে যেটা তৈরি হয়েছে, আমার কাছে মনে পড়ছে এই সাধারণ মানুষ ওই দিন ইয়ে করছিল। ওই জন্য তাদেরকেও আমি ভীষণভাবে শ্রদ্ধা করি যে তাদের সাহসিক। এইটা আমার গতবার আপনাকে বলেছিল যে আমার খুব ভয় হয় যে আমাদের দেশের স্বাধীনতাটা আমরা কিভাবে রক্ষা করব। এই প্রশ্ন থেকে আমার কাছে যেন এখন বিশ্বাস জন্মাইছে যে না, প্রতিরোধ করার মতন জেনারেশন বাংলাদেশে তৈরি হয়ে গেছে। তবে ভুল করে যাতে আমরা কাউকে দোষী কিংবা কাউকে ইয়ে করে বিপদে না ফেলি, এবং বিপদে মানুষকে ফেলতে গেলে আবার বিপদেই পড়তে হবে। এই জন্যেই সহনশীলতার মাধ্যমে সবার সহযোগিতাটা কাম্য আমার কাছে। আচ্ছা, আপনার কাছে যে স্বপ্নটি, আপনি যে স্বপ্ন নিয়ে আসলে যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধে জয়লাভ করার পর একটা যে আনন্দ, একটা উচ্ছ্বাস, যেই মনোবাসনা বা যেই স্বপ্নটা নিয়েই আসলে মুক্তিযুদ্ধ আমরা জয়লাভ করি, তারপরে আপনার কাছে এই পর্যায়ে এসে কি মনে হয়, কতটা সফল হতে পেরেছেন? যদি না হয় তাহলে কি কি কারণ থাকতে পারে, আর যদি হ্যাঁ হয় সেটার পেছনে মূল কারণটা কি? এটা সম্পূর্ণটাই সফল হয়েছে আমার কাছে যেটুকু আমি মনে করি, যে আমরা যে কারণে যুদ্ধ করেছিলাম, যে বৈষম্যের, তখনও কিন্তু বৈষম্যই ছিল, বৈষম্যের জন্যই কিন্তু বাংলাদেশের বাঙালি দেশ তৈরি হয়েছে। আর এখন যে বৈষম্য আর তখনকার যে বৈষম্য কথাটা কিন্তু বৈষম্যই। ক্ষমতায় যারা বসে, ইতিহাস ঘাটলে দেখা যাবে তেমন কোনো জায়গাতে অমিল নাই, যে ক্ষমতায় থাকে তার এগেনস্টে একটা শক্তিশালী দল থাকেই। এখন এই দলটা মতের অমিল, কিন্তু টার্গেট একটাই, যে বাংলাদেশের লোকজন বাংলাদেশের স্বাধীনতাটাকে রক্ষা করার মতন এখন শুধু দরকার যে এরা যাতে বিভ্রান্ত না হয়, এদেরকে ক্যাশ যাতে না করে, এবং কারো উপর ব্লেম না, নিজেরা আগে একটা বসে নিজের দক্ষতাটাকে প্রমাণ করুন। আমি সব না, সবাই মিলে আমরা, এটাই আমার কাছে কেমন, যে সবাই মিলে আমরা। আর দোষী যেটা বিচার হওয়ার, সেগুলো বিচারের আওতায় আসুক। এখন আগে যারা বিচারক ছিল তারা হলো খারাপ, আর এখন যারা আসলো তারা ভালো, আবার আরেকজন আসে কবে যে তুই খারাপ। এই যে একটা পরিবর্তন, এতে আমরা কিন্তু আন্তর্জাতিকভাবে এবং স্বাভাবিকভাবে যে গতিতে আমাদের পৃথিবীতে আমরা পিছিয়ে পড়তেছি নিজেদের মধ্যে। আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? বাংলাদেশ আমরা যেভাবে এখন আছি এভাবেই যদি আমরা থাকি, তাহলে কিন্তু আমাদের এই পরিচিতি, এই বাঙালি জাতের নষ্ট হবে না। আমাদের এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিটা আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? এই পরিস্থিতি হলো কি, আমার কাছে খুব ওইটাই মনে পড়ে, আমরা আন্দোলন করলাম সেই সময় 69-এর আন্দোলন করলাম, কিন্তু এই আন্দোলনের মুরব্বিয়ানা তো আমাদের কাছে আসেনি। ওই ছিটে পোটা কিছু ভাগ আসছিল, আমাদের কয়েকজনকে নিয়ে যায়,
এমপি টেমপি করেছিল, এমএনএ টেমএনএ করেছিল। তারপর থেকে কিন্তু রাজনৈতিক দল যে আওয়ামী লীগ ছিল, সে আওয়ামী লীগের লোকেরাই কিন্তু আমাদেরকে ক্যাশ করে তারা বেনিফিটেড হয়েছে, তারা চালাইছে। আমাদের ভাগ্যে কিন্তু ওই আসেনি। তা আজকে যেটা আমার মনে হয় যে এই যে ছেলেরা যে বৈষম্যের, যারা সবাই সহযোগিতা করে, এত রক্তক্ষয় করে, এত করে যে আসলো, আমার তো মনে হয় তাদেরও ভাগ্যে একই ঘটনা ঘটবে। কারণ আজ থেকে 16 বছর আগে যে খারাপ ছিল, 16 বছর পরে ধোয়া তুলসীর পাতা হয়েছে। এখন আওয়ামী লীগও এখন ভীষণ খারাপ, আবার 2 দিন পরে দেখা যাবে আওয়ামী লীগও ভালো হয়ে গেল। এই ভালো মন্দগুলা অন্তত পক্ষে এই জেনারেশন যাতে এটাকে একটু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বিশ্লেষণ করে ভালোকে ভালো বলুন, খারাপকে খারাপ বলুন, এই দেশটাকে বাঁচান। এই দেশ, আমাদের স্বাধীনতা যদি না থাকে, চারিদিকে যেভাবে আমরা বেষ্টিত, আমাদের যদি একক ইউনিটি না থাকে, একক যেটাই হোক, রং হোক রাইট হোক, একক ইউনিটি যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের এই দুর্ভাগ্য থেকে আমরা রেহাই পাবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কিছু কথা বলেছেন, অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, আপনারা ভালো থাকেন, এটিএন বাংলা ভালো থাকুক। আপনারা ভবিষ্যতের জন্য আপনাদের মেধাকে আপনারা প্রস্ফুটিত করুন। জি, এই ধন্যবাদ দিয়ে আবার দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।